ওকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওকে। হুম। কোনো হবে না কোনো হবে না কোনো হবে না, ঠিক আছে দেখ। এবারে 1 পয়েন্ট আমি কোশ্চেন জিজ্ঞেস করব, এটা এতটা ইম্পর্টেন্ট, কোশ্চেন আসার সম্ভাবনা যথেষ্ট বেশি। আমি কোশ্চেনগুলো যখন পড়বো তখন বুঝতে পারবি আসলে এটা ওয়ান লাইনার করে না, সেরকম কোনো বই পাইনি যেটাতে ওয়ান লাইনার করে এই হুসেন শাহী বা বাংলা রাজবংশ এবং ওর সাথে সাউথের যে রাজবংশটা আছে ওটা সঙ্গম বংশ এবং আরও দু চারটে বংশ মিলে যথেষ্ট ইম্পর্টেন্ট। প্রথম কথা বলে রাখি একটা, স্টার্টিংয়ে ভিডিও স্টার্ট হয়েছে, এই দেখা যাচ্ছে তো, ওইটা রেকর্ডিং হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ প্রথম কথা যেটা বলে রাখছি, এই তোদের প্রথমে কিরকম কনফিউজ হতো ওই যে ওই দিল্লি সুলতানি থেকে যেখানে আইবক বংশ, হ্যাঁ তারপরে ওই সেই তুগলক বংশ, হ্যাঁ তারপরে লাস্টে সেই লোধি বংশ, তার আগে ছিল কি বংশ ছিল বেশ, লোধি বংশের আগে সৈয়দ বংশ, হুম, তারপরে সেই আইবকের পর খিলজি বংশ, এগুলো প্রথম প্রথম কিরকম কনফিউজ টাইপের ছিল। তো বাট দ্বিতীয়বার মোটামুটি ভালো করে রিভাইজ করার পর কনফিউজ হচ্ছে না। হুম। এখানে আচ্ছা সমীর অফ করে দে, অনলি ইয়ে মিউট করে দে। হুম। ওকে। হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছিলাম যে এইগুলো না এই প্রথমে দিল্লি সুলতানিতে ভালো রকম কনফিউজ ছিল, বাট যথেষ্টবার করানোর ফলে এটা না কনফিউজটা হেঁটে গেছে। কিন্তু এই যে যেটা 1.70 থেকে আছে, 1.3.70 আছে যেটা, এবং 1.3.70 দেখ ওই বোধহয় 11 নম্বর পেজের যে পিডিএফটা আছে ওটাতে 1.3.70 বোধহয় লাস্ট পেজে আছে একদম। আর তারপরে 1.3.71 থেকে 1.3.75 পর্যন্ত এইটা আছে ওই 8 নম্বর পিডিএফটা, যেটা 8টা পেজ আছে। 1.3.70 সবাই পেয়েছিস? অঙ্কিতা পেয়েছিস? ওকে, বাকি জেনে নিচ্ছে একটু বিশ্বজিৎ। হ্যাঁ ব্যোমকেশ পেয়েছিস নিশ্চয়ই। হ্যাঁ 1.3.70 পেয়েছিস পিডিএফটা, মানে ওই পেজটা খুঁজে পেয়েছিস? হ্যাঁ 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 ওই যেখানে আমির খাসরু আছে, ঠিক, বাংলার উত্থান আছে। ব্যোমকেশ দেখ ওইটা পেজ নাম্বার যেটা 11টা পেজের পিডিএফ আছে, সব থেকে লাস্ট পেজে পাবি। একটু করার চেষ্টা কর, মানে তাড়াতাড়ি করার। আমি শুরু করতে চলেছি। মলয় পেয়ে গেছি বোধ হয়। ওকে ঠিক আছে, ব্যোমকেশ পেয়ে গেছিস, আমি শুরু করছি। 11 পেজের যে পিডিএফটা ওটা লাস্ট পেজে আছে। এখানে কি আছে? ব্যোমকেশ, বিশ্বজিৎ, অঙ্কিতা, মলয়, ঠিক। আচ্ছা সুমিত, এটাই তো ওই 11 পেজের পিডিএফ এ লাস্ট পেজে রয়েছে তাই না? 1.3.70। হ্যাঁ ব্যোমকেশ পেয়ে গেছিস নিশ্চয়ই আশা করি এতক্ষণে। ব্যোমকেশ একটু রিপ্লাই দিস, আমি ওয়েট করছি। বল, না পাস তাও বল। ঠিক আছে বেশ, আমি স্টার্ট করলাম তাহলে, হ্যাঁ। তো আচ্ছা অঙ্কিতা, তো এটা একবার পড়েছিলাম তাই না? কি হয়েছে ব্যোমকেশ? আরে 11 পেজের যে দুটো তো পিডিএফ সেন্ড করেছি, একটা 11 পেজের একটা 8 পেজের। 11 পেজের যে পিডিএফটা ওইটা লাস্টে দেখ, সব থেকে লাস্টের পেজ, ঠিক আছে। হ্যাঁ 1.3.70। আচ্ছা সমীর, এটা মনে পড়ছে কখনো পড়ি, হ্যাঁ কখনো পড়িয়েছিলাম মনে পড়ছে 1.3.70 থেকে? ঠিক আছে, আশা করি ব্যোমকেশ পেয়ে গেছি এবারে। হুম। ও অঙ্কিতাও ছিল, অঙ্কিতা ও পড়েছে বলছে, অঙ্কিতা ছিল। ওকে ঠিক আছে। আচ্ছা অঙ্কিতা, একটু মানে পিডিএফ খুলেছিস ঠিক আছে, বাট তোকে আমি জাস্ট জিজ্ঞেস করছি, বলতে পারবি যে তারিখ-ই ফিরোজ শাহী কে লিখেছিলেন?
এক মিনিট, অঙ্কিতাকে শুধুমাত্র জিজ্ঞেস করছি আপাতত। আমি জিজ্ঞেস করবো, নাম ধরে জিজ্ঞেস করবো। আর অঙ্কিতা বিষয়ে বলে রাখি, এও মোটামুটি জিকেতে অঙ্কিতা বেশ ভালোই বটে। আমি জিজ্ঞেস করছি জাস্ট, তোরা কোশ্চেন অ্যান্সার করে জাস্ট শুনে রাখ। আমি দ্বিতীয়বার আমি নাম ধরে জিজ্ঞেস করব। শুধু আমি অঙ্কিতাকে এখন আপাতত 10-15 মিনিট জিজ্ঞেস করছি, তারপর তোদের নাম ধরে আমি জিজ্ঞেস করব। অঙ্কিতা, পারবি কি? এটা মনে পড়ছে কি? হ্যাঁ, বড়নি, ঠিক একদম। নেক্সট, বাকি তোরা সবাই কিন্তু শুনবি ব্যাপারগুলো কিরকম ভাবে কোশ্চেন আসছে। নর্মাল একটা কোশ্চেন বোধহয় পারবি, ভারত তোতাপাখি কাকে বলা হয়, অঙ্কিতা? হ্যাঁ, হ্যাঁ, আমির আমির খসরু। নেক্সট এখানে বল, মলয় বলার চেষ্টা করবি। আমি জানি না মলয় কতটা পড়ার সময় পেয়েছে, বাট না পারলে আমি অন্য কাউকে জিজ্ঞেস করবো। এখানে বল, মলয় বল, এই যে রাজ তরঙ্গিনী, এটা কার লেখা? অবশ্যই কলহন। আর একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, এই কোশ্চেনটা আমি বিশ্বজিৎকে জিজ্ঞেস করছি। বিশ্বজিৎ না, আমি অঙ্কিতাকে জিজ্ঞেস করছি। প্রথম সংস্কৃত গল্প ফার্সিতে অনুবাদ করেন কে? মানে এই ব্যক্তিটার নাম কি কি ছিল? জেনারেলি এটা কোশ্চেন না পারার মতো বটে, বিকজ এটা শর্ট কোশ্চেনে দেখা যায় না। হ্যাঁ, মানে সেই ব্যক্তিটার নাম বলো। সেই, হ্যাঁ, সেই ব্যক্তিটার নাম বল যে প্রথম সংস্কৃত গল্প ফার্সিতে অনুবাদ করেন। ব্যক্তির নাম হচ্ছে জিয়া নাক্সবাদি। যেটা অ্যান্সারটা আছে দেখ, 1.3.70-তে সাহিত্যের যে ঘরটা আছে, ওই সাহিত্যের মধ্যে থেকে লাস্টে আছে দেখ জিয়া নকশবাদী, প্রাদেশিক রাজাদের উত্থানের জাস্ট ওপরে। আশা করি অঙ্কিত পেয়ে গেছিস। হ্যাঁ, 1.3.70। হ্যাঁ, সাহিত্যের ঘরটাতে এবং প্রাদেশিক রাজাদের উত্থান। হ্যাঁ, ওকে ওকে, ঠিক আছে। নেক্সট আমি জিজ্ঞেস করছি বিশ্বজিৎকে। বিশ্বজিৎ, বলতে পারবি যে ওই যে লর্ড অফ দ্য ইস্ট কাকে বলা হয়? যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এতগুলো আছে মাত্র 5টা পেজে না 50 থেকে 60টা কোশ্চেন আছে। লর্ড অফ দ্য ইস্ট হয়তো পারবি না, কারণ জেনারেলি এগুলো সব ওএমআর এ বা ওয়ান লাইনারে দেওয়া নেই সব বই, বাট এটাতে রয়েছে, ওই জন্য বলো। ঠিক আছে, কোনো ব্যাপার না। লর্ড অফ দ্য ইস্ট হচ্ছে খাজা জাহান, তুগলক সম্রাট খাজা জাহান। যেটা দেখ 1.3.70-তে আছে, প্রাদেশিক রাজাদের উত্থান সেকেন্ড লাইনে আছে দেখ। তুগলক সম্রাট খাজা জাহান, যিনি মালিক আস সরক বা লর্ড অফ দ্য ইস্ট উপাধি পান। আশা করি পেয়ে গেছিস বিশ্বজিৎ। 1.3.70, প্রাদেশিক রাজাদের উত্থান সেকেন্ড লাইন। পেয়ে গেছিস? ওকে, খাজা জাহান। আমি আজকে যে কোশ্চেনগুলো জিজ্ঞেস করছি, আমি একটা দিন আরো টাইম দিচ্ছি, কালকে সেম কোশ্চেন জিজ্ঞেস করব। অবশ্যই এই 5টা পেজ 1.3.70 থেকে 1.3.75 পর্যন্ত পড়ে রাখবি। আমি জিজ্ঞেস করছি আর যেগুলো সেগুলো আবার। নেক্সট আমি বিশ্বজিৎকে জিজ্ঞেস করছি। বিশ্বজিৎ, তুই বল যে এই যে ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতা কে করেন, বা বংশের প্রতিষ্ঠা কে করেন? ইলিয়াস শাহী বংশের। বিশ্বজিৎ, পারবি? আচ্ছা, ঠিক আছে। ইলিয়াস, তাই না? ইলিয়াস শাহ, তাই না? আমি একটু এলোমেলো করে জিজ্ঞেস করছি, জিজ্ঞেস করছি, ঠিক আছে? বেশ, তারপর লাস্টে না হয় পেজ নাম্বার বলবো। ঠিক আছে, নেক্সট। আচ্ছা বিশ্বজিৎ বল, যে এই যে একটা কোশ্চেন জেনারেলি তোদের পারার কথা, যে চিতোরে বিজয় স্তম্ভ নির্মাণ করেছিলেন কে? হ্যাঁ, অবশ্যই এইগুলো জানা জানা দরকার, বিকজ নর্মাল কোশ্চেন এটা। অঙ্কিতা বল। অবশ্যই রানা কুম্ভ বলে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, রানা কুম্ভই অ্যান্সার হবে। নেক্সট, আচ্ছা বিশ্বজিৎ, তুই বল, এই চৈতন্যদেব কার আমলে ছিল, মানে সেই সময় বাংলার যে রাজা কে ছিল? হুম, বৈষ্ণব ধর্ম প্রচারক। অঙ্কিতা, পারবি? অবশ্যই আলাউদ্দিন হোসেন শাহ। কি নাম, এখানে সমীর কোশ্চেনগুলো আঁচ করতে পারছিস, মোটামুটি সবগুলো ইম্পর্টেন্ট এবং সবগুলো এই 5টা পাতার মধ্যেই রয়েছে।
আচ্ছা সমীর, এইটা তো পড়িস তো সিরিজ বোধ হয়। কোনো ব্যাপার না, একটা একটা ঠিক আছে, আরেকটা ব্যাপার বলছি, রিভাইজ। ঠিক আছে, তো অ্যাটলিস্ট ক্লাসটা তো শোন, মোটামুটি একবার পড়েছিস তো, এমন কিছু অড লাগছে না ব্যাপারটা। এইরকম হচ্ছে আমার ওই ব্যাচগুলোতে, ওই ম্যাথ আমি ইম্পর্টেন্স দেওয়াতে, এই এক সপ্তাহে 6 দিন ম্যাথ করে দেওয়াতে ওদের সপ্তাহে হয়তো ওরা একদিনও জিকে পড়েনি, দীপতে জিজ্ঞেস করলাম এইগুলো ওরা কেউই পড়েনি, মানে গুরুত্ব দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে ম্যাথটা পারছে, এই জিকেটা ছুটে যাচ্ছে, এরকম ব্যাপার। তো ওই জন্য আমি ভাবলাম যে দেখি নেক্সট, আমি ওই জন্য ভাবলাম নেক্সট ব্যাচটার কি অবস্থা, দেখি দেখি তোদের অবস্থা মোটামুটি একই রকম, ম্যাথ করতে করতে করতে, বাট উইদাউট জিকে পাস করতে পারবি না। দরকার, ফার্স্ট ফার্স্ট 2-2.5 মাস ম্যাথটা একটু দরকারও বটে। কারণ আমি চাইছি ম্যাথটা এগিয়ে দিয়ে তারপর ম্যাথে তোদের হোমওয়ার্ক দিয়ে যাবো, রিভাইজ করাতে যাবো, আর জিকে পড়াতে যাবো। এই প্ল্যানিং করেছি, কারণ ম্যাথটা না অবশ্যই আগে শেখা দরকার, জিকে গুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম 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 হুম। বাট এবং এই নিয়মটা ঠিকও বটে, ম্যাথটা মোটামুটি ডেলি থাকা দরকার, কারণ ম্যাথটা আমি চাইছি শেষ করে দিতে। আগামী আর 2 মাসের মধ্যে ম্যাথটা আমি শেষ করে দিতে চাইছি, সাথে আমি জিকে আমি এক্সট্রা দিচ্ছি। হুম। এবং এবং বল সমীর, মোটামুটি ম্যাথ প্র্যাকটিস করবে, ম্যাথটা বেশ সহজও লাগছে ধীরে ধীরে। টাইম অ্যান্ড ওয়ার্ক। হুম। আর একটা কথা বলে দিচ্ছি, অনেকেই টাইম অ্যান্ড ওয়ার্ক হয়তো কেউ স্টার্ট করছিস, কেউ হয়তো অর্ধেক দূর গিয়েছিস। এবং আমি সবাইকে বলে রাখছি, টাইম অ্যান্ড, আজ যেহেতু ম্যাথ করায়নি, তোদের হাতে একটা পজিটিভ পয়েন্ট রয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্কে অনলি 3টে ভিডিও আছে টেলিগ্রাম চ্যানেলে, যেটা টোটাল 3 ঘন্টার। কালকে পর্যন্ত তোদের টাইম 1 থেকে 24 পর্যন্ত, যেগুলো পারবে না প্রথমে তো ভিডিও দেখে করার চেষ্টা করবি, এবং ওগুলোর মধ্যে যেগুলো পারবে না সব বলবি কালকে আমাকে। কাল সানডে ক্লাস হবে, অবশ্যই হবে। অঙ্কিতা, আমি তোকে আরেকবার বলে রাখছি যে, হ্যাঁ ঠিক আছে, আমি কাল, ওকে কাল করে দেবো আমি। এখানে ইয়ে কি বললাম, অঙ্কিতাকে বলছি, অঙ্কিতা না শুধু, বাকি যারা আছিস সবাইকেই বলছি যে ওই 3টে ভিডিও, লাস্ট ভিডিও আপডেটেড ওই 3টেই আছে, দেখবি টাইম অ্যান্ড ওয়ার্ক করে আমি লিখে দিয়েছি। টাইম অ্যান্ড ওয়ার্কে 1 থেকে 24 পর্যন্ত, বাকি সবাই করে আসবি। যেগুলো পারবি না, যদি কেউ 24টাই না পারিস, 24টাই বলবি যে আমি 24টা পারিনি, বাট অবশ্যই চেষ্টা করবি। ঠিক আছে, আমি ওই জন্য আজকে আমি ইচ্ছে করে জিকে করালাম। হ্যাঁ বল। হুম। হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে ওকে, তাহলে আমি সোমবার রিভাইজ করবো। সো মন্ডে রিভাইজ, মন্ডে রিভাইজ, কালকে পর্যন্ত টাইম ওভার করে নে, মন্ডে রিভাইজ। মন্ডে না, হ্যাঁ তোদের মন্ডে আছে, হ্যাঁ সোমবার রিভাইজ, ভালো হবে সোমবার। ওকে, নেক্সট এখনই যেটা কেউ এসে উত্তর দিয়েছিলিস, আলাউদ্দিন হোসেন শাহ, কে অঙ্কিতাকে জিজ্ঞেস করেছিলাম। ওকে ওকে। আচ্ছা, দেখ, এতটা ইম্পর্টেন্ট এখানে, এই যে অঙ্কিতাকে জিজ্ঞেস করছি, এই যে বাংলার আকবর, এই যে আলাউদ্দিন হোসেন শাহ, একেই বলা হচ্ছে বাংলার আকবর। আমি কোশ্চেনগুলো একটু এলোমেলো করে ধরি, তাহলে বুঝতে পারবি। হ্যাঁ, তো এটা তো বলে দিলাম। নেক্সট এই যে, আচ্ছা অঙ্কিতা বলতে পারবি যে এই যে কাশ্মীরের আকবর কাকে বলা হয়? হ্যাঁ, যথেষ্ট ইম্পর্টেন্ট, বাংলার আকবর কাকে বলা হয় আর কাশ্মীরের আকবর কাকে বলা হয়, যথেষ্ট ইম্পর্টেন্ট। তারপরে এই যে লর্ড অফ দ্য ইস্ট, হ্যাঁ, কারণ এগুলো না বেঙ্গলের মধ্যে রয়েছে, বেঙ্গলের ডাব্লিউবিসিএস বা ডাব্লিউপি, জেনারেলি বেঙ্গলের ভূগোল আর বেঙ্গলের ইতিহাস সম্বন্ধে জানাটা যথেষ্ট দরকার। আদিনাম মসজিদ, তারপরে সেই ওটা কোথায়, পান্ডুয়ায়, হ্যাঁ, তারপরে ওই সেই আরও এই যে চৈতন্যদেব কার আমলে, হুম, তারপরে সেই মহাভারতকে প্রথম ট্রান্সলেট করেছিল, ওইটার নাম কি দিয়েছিল। আমি কোশ্চেন একাকে জিজ্ঞেস করব, আপাতত এটা বল যে কাশ্মীরে আকবর, আমি উত্তরটা বলছি এবং পড়াচ্ছিলাম মনে আছে, ওই সেই জয়নুল আবদিন, আবুল বকরি জৈনুল আব্দুল কালাম। তো ওই জয়নুল আবদিন, ওকে বলা হয় কাশ্মীরের আকবর, এইটুকুই। এইটা আছে অ্যান্সারটা 1.3.71 পেজ, পেজ নাম্বার হচ্ছে 1.3.71, সুলতানি যুগে কাশ্মীরের উত্থান। ওই লাইনটাতে 1 2 3 4 5 6 নম্বর, মানে লাস্টের আগের পয়েন্টটা, 1.3.71 এর লাস্টের আগের পয়েন্ট।
ব্যোমকেশ পেয়েছিস? হ্যাঁ ব্যোমকেশ রিপ্লাই দিস একটু। হ্যাঁ পেয়েছিস ইয়েটা, যে অ্যান্সারটা আমি যেটা বললাম 1.3.71 এর। হ্যাঁ 1.3.71 এইটা আছে ওই আটটা পেজের যে পিডিএফ ওইখানটাতে আছে। দেখ ওখানে দেখ, সুলতানি যুগে কাশ্মীরের উত্থান, লাস্টের জাস্ট আগের লাইনটা জয়নুল আবদিন, ওখানেও জয়নুল আবদিন আছে। পেয়েছিস কি? 1.3.71 যেটা হচ্ছে আটটা পেজের পিডিএফ, ওখানে আছে লাস্টের আগেরটা দেখ। লাস্টের আগের পয়েন্টটা কাশ্মীরের আকবর লেখা আছে নিশ্চয়। ঠিক আছে, আমি এটা রিভাইজই করছি, এটা এখন রিভাইজই হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে আমি ফার্স্ট থেকে নর্মালি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ তো জাস্ট ঠিক আছে ওয়েট, আমি আগে না এই আমি আগে 1.3.71 থেকে ধরে রাখি, লাস্টের ওটা আগে করে, কারণ বারবার তোকে এদিক ওদিক করতে হবে। 1.3.71 এই পেজটা সবাই খোল, আমি ওখান থেকে পড়াচ্ছি। লাস্টে 1.3.70 ওটা লাস্টে পড়িয়ে দেবো। 1.3.71 সবাই আশা করি বের করে নিচ্ছিস। বোমকে বিশ্বজিৎ, ওকে ওকে, মলয় বোধহয় পেয়ে গেছিস 1.3.71, যথেষ্ট ইম্পর্টেন্ট। আমি স্টার্ট করলাম তাহলে। ব্যাপারটা হচ্ছে যেখান থেকে শুরু হচ্ছে সবগুলো পড়া দরকার নেই, বা যেগুলো পড়বো ওগুলো থেকে তোরা আর কাটছাট করবি না। তো এখানে স্টার্টিং আছে দেখ, আলাউদ্দিন হুসেন শাহ বাংলার হুসেন শাহী বংশে পতন করেন। কোশ্চেনটা যথেষ্ট ইম্পর্টেন্ট, বাংলায় হুসেন শাহী বংশের পতন কে করেন? আলাউদ্দিন হুসেন শাহ। আর এই যে নৃপতি তিলক আর জগৎভূষণ, একে আখ্যা দিয়েছিল নৃপতি তিলক নৃপতি জেনারেল তো বাংলা কথা, তো নৃপতি তিলক নিশ্চয়ই বাংলা থেকে কেউ এসছে, ও হচ্ছে আলাউদ্দিন হুসেন শাহ। বাংলার আকবর নামে এই পরিচিত আলাউদ্দিন হুসেন শাহ। এই যে সংস্কৃত থেকে বাংলা অনুবাদ করার জন্য উৎস দিয়ে, এটা ইম্পর্টেন্ট নয় এতটা, বাট এই যে ললিত মাধব ও বিদগ্ধ মাধবের রচনাকার কে? রূপ গোস্বামী, যথেষ্ট ইম্পর্টেন্ট। মনসমঙ্গল কাব্যের এই রচয়িতাকে? বিজয়গুপ্ত, মোস্ট ইম্পর্টেন্ট, অনেকবার এসছে। আর এই যে বাংলার মহাভারতের প্রথম অনুবাদক কে? ও হচ্ছে কবীন্দ্র পরমেশ্বর। এবং মহাভারত যে অনুবাদ করেছিল ওটার নাম কি দিয়েছিল? নাম দিয়েছিল পাণ্ডব বিজয়, যথেষ্ট ইম্পর্টেন্ট। চৈতন্যদেব কার আমলে ছিল? আলাউদ্দিন হুসেন শাহর আমলে, বৈষ্ণব ধর্মের প্রচারক। আর এই যে সোনাম মসজিদ বাংলাদেশে তৈরি, কোশ্চেনের নাম আসতে পারে, বাট চল স্কিপ করে দেবে এটা, সোনাম মসজিদ বাদে। নেক্সট হচ্ছে যে নেক্সট সুলতানি যুগে কাশ্মীরের উত্থান, ওখানে চলে আয়। তো সুলতানি যুগে কাশ্মীরের উত্থান ওখানে হচ্ছে, ওখানের মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে যে এই যে জয়নুল আবদিন, একে কাশ্মীরি আকবর বলা হয়। লাস্টের জাস্ট আগের লাইন আছে, তিনি অত্যন্ত শিক্ষিত উদার মনস্ক সম্রাট ছিলেন, তাই তাকে কাশ্মীরি আকবর বলা হতো। এবারে লেফট সাইড পড়লে হবে, রাইট সাইডে চলে আয়। রাইট সাইডে আছে সুলতানি যুগে গুজরাট এবং মালবের উত্থান, ওখান থেকে। এখান থেকে একটা কোশ্চেন যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে জেনারেলি ওই যে আহমেদাবাদ শহর, এটা কে মানে তৈরি করেন, বা এটা কে নির্মাণ করেন? হ্যাঁ, তো আহমেদাবাদ আহমদ শাহ। আর নেক্সট হচ্ছে যে আহমদ শাহ আহমেদাবাদ মনে রাখার যথেষ্ট সুযোগ রয়েছে এখানে। আর নেক্সট হচ্ছে যে এই যে ওইখানেরই দেখ একদম নিচে চলে আসে সুলতানি যুগে রাজস্থানের উত্থান, ওখানে আছে এই যে রানা কুম্ভ চিতোরে বিজয় স্তম্ভ নির্মাণ করেন, রানা কুম্ভ। নেক্সট দেখ 1.3.72 এ আয়, পেজ নাম্বার 1.3.72, যেখানে আছে সুলতানি যুগে মারওয়ার। সুলতানি যুগে মারওয়ার, সব এই হাত দিয়ে দিবি এখানে, হাত রেজ করবি না, তাহলে বারবার জিজ্ঞেস করতে হবে না। বোধহয় পেয়ে গেছিস সমীর? হ্যাঁ পেয়ে গেছিস, ওকে। বিশ্বজিৎ পেয়ে গেছিস দেখলাম। আর কে বাকি? মলয়, হ্যাঁ বিশ্বজিৎ দে, সমীর আছে রেজিস্ট্রেশন হওয়ার। মলয় হাত হাত ইয়ে করে দে যদি পেয়ে গেছিস তো।
হুম, আচ্ছা আশা করি পেয়ে গেছিস, না হলে অবশ্যই বলবি, ঠিক আছে? ওকে ওকে ঠিক আছে পঙ্কজ, দেখলাম দেখলাম, ওকে ঠিক আছে, বেশ আমি শুরু করলাম। তাহলে ওখানে যেটা মোটামুটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে, ঠিক আছে ওকে 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 বেশ। এখানে হচ্ছে সুলতানি যুগে মারওয়ার এই এই মানে এই মানে এইখানের যে উপরে হেডিংটা রয়েছে ওইখানের মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট যে বিকানের শহরের নির্মাতা, বিকানের শহরের রাও বিকা, বিকানের হচ্ছে রাও বিকা। আর নেক্সট আর ইম্পর্টেন্ট হচ্ছে সুলতানি যুগে উড়িষ্যার উত্থান। বাংলা, উড়িষ্যা, বিহার এই তিনটে মোটামুটি একসাথেই ছিল, এখন আলাদা হয়ে গেছে, বাট একসময় বেঙ্গলের সাথে কানেক্টেড ছিল। হুম, তো এই যে সুলতানি যুগে উড়িষ্যার উত্থান, এখানে আছে, হ্যাঁ বল, কেউ কিছু বলছিস বল। ওকে ঠিক আছে। অনন্ত বর্মন একজন মহাযোদ্ধা ছিল। তো এইখানে এই যে বিখ্যাত জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দিরটা কে বানিয়েছে? অনন্ত বর্মন। যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ব্যোমকেশ মিউট করে দে, কিছু যদি না জিজ্ঞেস করছিস তাহলে। হ্যাঁ ওকে ঠিক। নেক্সট হচ্ছে দেখ ওটারই রাইট সাইডে, মানে লেফট সাইডে আমরা পড়ছিলাম, রাইট সাইডে চলে আয়। 1.3.72 এর রাইট সাইড, রাইট সাইডে আছে এই যে একটা আছে, দেখ ওই ম্যাপটার পরে যে ভোই রাজবংশের প্রতিষ্ঠাতা, BHOI ভোই। তো ভোই রাজবংশের প্রতিষ্ঠাকে গোবিন্দ, ব্যাস এইটুকুই, গোবিন্দ। নেক্সট দেখ বিজয়নগর সাম্রাজ্য আছে, বিজয়নগর সাম্রাজ্য হেডিং আছে, হ্যাঁ বল সমীর। সুলেমান উড়িষ্যাকে দখল করে, এটা স্কিপ করতে পারিস, কিংবা যদি এক্সট্রা মার্ক করতে পারি, বাট আমি যদি না একটা কথা বলছি, শুনতে বলছি সমীর, সবগুলো যদি ইম্পর্টেন্টগুলো পড়েছে না, সবগুলো পড়তে মন যাবে না। জেনারেলি না 80-90% যেগুলো ওই মানে ওই কোশ্চেন আসার যোগ্য আমি সেখানে করছি। আমি এটা কখনোই বলতে পারি না যে এই যে সুলেমান উড়িষ্যাকে দখল করে এটা আসবে না, একদম ছেড়ে দে। বাট পড়তে মজা লাগে তখনই, মানে পুরো যে মানসিক ব্যাপারটা এরকম থাকে, ওর মধ্যে 80% যেগুলো কোশ্চেনগুলো আসবে সেগুলো চটজলদি মনেও থেকে যায়। এবং আমি যদি দেখি যে একটা কোশ্চেন যদি একটু অড ধরনের থাকে, ওইটাকে যদি মুখস্থ করতে আমার টাইম লাগে, ওর থেকে বরং ভালো আমি ওই সময় আমি বাকি আরো 20টা কোশ্চেন পড়ে নেবো, একটা ছাড়া যাবে আমার জাগা। এই হচ্ছে ব্যাপার, বুঝলি সমীর? বাকি পড়ে নিবি, পড়তে অসুবিধা নেই, কিন্তু অবশ্যই যারা এক্সট্রা করবি অবশ্যই করে নিবি। বাট আমি যেগুলো বলছি ওখান থেকে যেন আর কাটছাট না হয়, এইটুকু হচ্ছে কথাটা। নেক্সট ওকে, বিজয়নগর সাম্রাজ্য 1336 যেটা 46 পর্যন্ত আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এখানে। ব্যাপার হচ্ছে, হ্যাঁ বল বল। হ্যাঁ অনলাইনে বাট মার্কিং হচ্ছে না, তাই না? আমি কি বলছি যে এই 5টা অনলি পেজ আছে, ওয়ান লাইনে তোরা নিজেই কোশ্চেন লিখে দিবি। যে কোশ্চেনগুলো আমি বলছি সেগুলো এখন হট করে লেখা হয় না, বাট বাড়িতে তোরা আমি যে কোশ্চেনগুলো বলছি সেগুলো তো মাথায় থাকবে, হ্যাঁ ভাই এই পাতা থেকে এই কোশ্চেনগুলো ছিল। কোশ্চেন লিখবি, শর্টে অ্যান্সার লিখবি, কোশ্চেন লিখবি, শর্টে অ্যান্সার। 50 থেকে 60টা কোশ্চেন তৈরি হবে, 50 থেকে 60টা কোশ্চেন রেখে রাখবি, কারণ এর ওয়ান লাইনার দেখি সবগুলো দেওয়া নেই, ওই এই বই এই পেজেরও শেষে দেওয়া নেই। এই কোশ্চেনগুলো নিজে তৈরি করবি একটু, সবগুলো না, অনলি এই 5টা পেজের ক্ষেত্রে, বাকিগুলো ঠিকঠাক আছে। নর্মালি সবগুলোই, মধ্যযুগ গোটাটাই ইম্পর্টেন্ট, এমনকি এরপরে যখন যাবো কিছু দূর পরে আধুনিক যুগে যাব, একদম গান্ধী পর্যন্ত, এই 1947 পর্যন্ত, এমনকি 1950 পর্যন্ত এই সংবিধানের ব্যাপারটা ওইখানেও অদূর পর্যন্ত ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ আমি ঠিক আছে, আসলে ব্যাপার হচ্ছে যে অনলি 1 মাসই হলো। আমি মোটামুটি অন এন এভারেজ এক সপ্তাহে 5টা থেকে 6টা ক্লাস, প্রত্যেক সপ্তাহে এভারেজে 5টা থেকে 6টা ক্লাস হয়েছে, মানে তো একটু সময় লাগবে, 1 মাসই অনলি হলো। এবং ঠিক আছে আমি করিয়েও দেবো, বিকজ 1 মাসে তোদের একটা আইডিয়া আছে পড়াশোনা, যে 1 মাসে হয়তো এত দূরই এগোনো যায়, বা এরকম ভালোভাবে এত দূরই এগোনো যায়, এরকম একটা নর্মাল আইডিয়া আছে তোদের। হুম, ওকে কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ঠিক আছে। ওকে, আসলে ইতিহাসটা না একটু লং আছে, আমি ইতিহাসটা একটু শেষ করে দিয়ে আমি তারপর সংবিধানে চলে যাব।
ইতিহাস সংবিধান দুটো শেষ হয়ে গেলে না যথেষ্ট সুবিধা পাওয়া যায়। যেমন আমি বলছিলাম ম্যাথটা শেষ করতে যত সুবিধা পাওয়া যায়, সেরকম ইতিহাস আর সংবিধান শেষ করে দিলে বাকি আর ক্রিটিক্যাল জিনিস নেই অন্য কোথাও খুব একটা। একটু মতো ইকোনমিক্স আছে, বাট ইকোনমিক্সে আসেও কম, এটাও বটে। তো ইতিহাস সংবিধান শেষ করে দিলে যথেষ্ট একটা সুবিধা পাওয়া যাবে এক্সট্রা। স্ট্যাটিক জিকে যেগুলো সেগুলো অনেকেরই অনেক কিছু জানা থাকে, বাট ইতিহাসগুলো না এই যে কোশ্চেনগুলো ডিপলি পড়তে হচ্ছে, এই জন্য আমি ইতিহাসটা আগে ধরেছি, আর কিছু না। এবং হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না। ওকে, নেক্সট বিজয়নগর সাম্রাজ্য। এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী কি ছিল? হাম্পি। বা হাম্পি কোথাকার রাজধানী? বিজয়নগর সাম্রাজ্যের। এর গোড়াপত্তন বা প্রতিষ্ঠাতা কে? প্রথম হরিহর এবং প্রথম বুক্কা। এরা দুজন কোন বংশে ছিল? সঙ্গম বংশের। প্রথম হরিহর একে একে কি বলা হয়? প্রথম হরিহর একে বলা হয় কর্ণাটক বিদ্যাবিলাস। দেখ প্রথম হরিহর যেটা লাস্টে আছে 1.3.72 এর লাস্টে আছে, প্রথম হরিহরকে কর্ণাটক বিদ্যাবিলাস বলা হয়। এইটুকুর মধ্যে কতগুলো হয়ে গেল? রাজধানী হাম্পি বিজয়নগরের, স্টার্টিং মানে প্রতিষ্ঠা করে প্রথম হরিহর প্রথম বুক্কা, প্রথম হরিহরকে কর্ণাটক বিদ্যাবিলাস বলা হয়। এরা হরিহর বুক্কা দুজন ছিল সঙ্গম বংশের, যথেষ্ট ইম্পর্টেন্ট। আর এরা না সাউথে ছিল, তো সাউথে তিনটে ল্যাঙ্গুয়েজ, কন্নড়, তেলেগু এবং সংস্কৃত, তিনটে ল্যাঙ্গুয়েজ চলতো। আর এই বিজয়নগরে টোটাল 4টে বংশ রাজ করেছে। সঙ্গম বংশ যেটা হচ্ছে এই হরিহর বুক্কাদের বংশ। নেক্সট সালুব, তুলুব, আরবিডু। তাহলে সালুব, তুলুব, আরবিডু, সঙ্গম। কোশ্চেন আসতে পারে যে আরবিডু বংশ কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত? বিজয়নগর সাম্রাজ্যের সম্পর্কিত। বা সালুব বংশ কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত? বিজয়নগর। সঙ্গম বংশ কোন সাম্রাজ্যের সাথে সম্পর্কিত? বিজয়নগর। 5টা থেকে 6টা কোশ্চেন এইটুকুর মধ্যে হয়ে গেল। নেক্সট দেখ 1.3.73 তে চলে আয়। 1.3.73 এর মধ্যে কারো কিছু কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারবি, এবং পেজ নাম্বার খুঁজে না পেলে অবশ্যই বলবি। 1.3.73 এগুলো থেকে কোনো কাটছাট করবি না তোরা, যেগুলো আমি পড়ে দিচ্ছি। 1.3.73 লেফট সাইডে চলে আয়। এখানের মধ্যে প্রথম বুক্কাতে চলে আয়। 1356 সাল ইম্পর্টেন্ট না এতটা। প্রথম বুক্কা বিদ্যানগরের নাম চেঞ্জ করে রাখে বিজয়নগর। তাহলে বিজয়নগরের আগেকার নাম কি ছিল? বিদ্যানগর। ওকে, নেক্সট হচ্ছে যে এখানের মধ্যে আর ইম্পর্টেন্ট হচ্ছে, আসলে সবগুলো দাগ দেওয়া আছে এই জন্য, কারণ ওই সময় আমি ফার্স্টে পড়েছিলাম, তার পড়ার পর বুঝতে পারছি সবগুলো ইম্পর্টেন্ট নয়, বা মোট অনেকগুলো ইম্পর্টেন্ট বটে। তো কোনো মানে তারপর দেখ দ্বিতীয় হরিহর, ওখানে আয়। দ্বিতীয় হরিহরে সেরকম কিছু নেই। নেক্সট দেবরায় 1 ইম্পর্টেন্ট আছে। দেবরায় 1 ওখানে চলে আয়। তো এই যে ইটালীয় পর্যটক নিকোলো কান্টি কার আমলে এসেছে? দেবরায় আমলে। দেবরায় 1 এই আমরা মোটামুটি জানি যেগুলো মেগাস্তিনিস চন্দ্রগুপ্ত মৌর্য আমলে, হর্ষবর্ধনের আমলে এসেছিল এই ইউএন সাং। বাট এইটা এই যে ডিপলি এখানে নিহিত আছে যে এই যে নিকালো কান্টি কোথা থেকে এসেছিল, বা এই কার আমলে এসেছিল? দেবরায় 1 এর আমলে। ইটালীয় পর্যটক। মুক্ত মহলকে তৈরি করেন দেবরায় 1। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দ্বিতীয় দেবরায় চলে যায়। তারপর দ্বিতীয় দেবরায় হচ্ছে সঙ্গম বংশের সর্বশ্রেষ্ঠ রাজা, দ্বিতীয় দেবরায়। আর যে হরিবিলাসের রচয়িতা কে? শ্রীনাথ হচ্ছে হরিবিলাসের রচয়িতা। তারপর হচ্ছে নেক্সট এই যে মহানাটক শুদ্ধ নিধি এবং এটা কে লেখেন? দ্বিতীয় দেবরায় লেখেন। এই যে গঙ্গা বেটেকার বা হাতি শিকারী, এই উপাধিটা কে নিয়েছিল? দ্বিতীয় দেবরায়। আসতেই পারে কোশ্চেন, নর্মাল কোশ্চেন, যে গঙ্গা বেটেকার কার উপাধি, বা হাতি শিকারী কার উপাধি? হলে অনেকে কনফিউজ হবে, এরকম তো পড়ি নাই, বাট দেওয়া তো আছে। নেক্সট এই যে আবুর রজ্জাক, পারস্যের দূত, পারস্যতে ছিল, জল রেডি করে দেবে। তো এই যে আবুর রজ্জাক কারা আমলে ছিল? দ্বিতীয় দেবরায় আমলে আবুর রজ্জাক। যদি উইদাউট না পড়ি, যদি ডাইরেক্ট পড়তে দিতাম হয়তো অনেকটা বিরক্ত লাগতো, বাট নর্মাল ভাবে একটা ডিসকাস করে দিচ্ছি। আবুর রজ্জাক দ্বিতীয় দেবরায়। না ঢাকানো লাগে, দেখো আমি একটু পর খাবো। বাটি আছে? নিয়ে এসো, যাও বরাবর। আমি বলেছিলাম রেডি করে রাখতে, বারবার বল দিতে হবে আমাকে। ওকে, নেক্সট দেখ সালুব বংশ। সালুব বংশে খুব একটা কিছু নেই, বাদ দে। থিম্পা তো এক্সট্রা পার্টে নেওয়ার দরকার নেই। আমি কি করব? আমি 80% পড়বো, 20% থেকে আমার চলে আসছে, যাক, বাট আমার 80% দিকে যেন না যায়।
কারণ 80%টা মনে রাখা সহজ হয়, আর 20% না একটু একটু মানে বিদঘুটে টাইপের থাকে, ওটা পড়তে এতটাই টাইম লেগে যায়, ওই জন্য ওটা বাদ দিয়ে দিতে হবে। মানে এটা একটা চালাকি উপায়, যেখান থেকে জেনারেল কোশ্চেন বেশি আছে সেটা যেন হাতে থাকে, এই হচ্ছে ব্যাপার। নেক্সট 1.3.73 এরই ডান সাইডে চলে যায়, আমরা তখন লেফট সাইড পড়ছিলাম, রাইট সাইডে চলে যায়, যেখানে দ্বিতীয় নরসিংহ রায় আছে। তো দ্বিতীয় নরসিংহ রায়ের এতটা ইম্পর্টেন্ট নাই। নেক্সট তুলুপ বংশে চলে যায়, তুলুপ বংশ। তুলুপ বংশে ওখানে দেখ কৃষ্ণদেব রায় আছে, যথেষ্ট ইম্পর্টেন্ট, যথেষ্ট কোশ্চেন হবে কৃষ্ণদেব রায়। হ্যাঁ বল সমীর। হ্যাঁ এই যে অমুক্ত মাল্যের অনেকবার এসছে, এবারে 2-3 বার কোশ্চেন এসছে, কার রচনা? কৃষ্ণদেব রায়। তারপরে এই যে হ্যাঁ হ্যাঁ কৃষ্ণদেব যথেষ্ট ইম্পর্টেন্ট, এবং এই যে সাউথের রাজবংশটা না, এই সাউথের রাজবংশ এবং বিজনের সমাজ যথেষ্ট প্রচুর ইম্পর্টেন্ট। আর এই যে বাংলার এই যে ইলিয়াস সাহি বংশ, ওটা না স্টুডেন্টরা না মিস করে যায়, বুঝতে পারে না যে ওর মাঝখানে একটু মতো ব্যাপারটা আছে, এবং ওইটা যথেষ্ট ইম্পর্টেন্ট। এই কোশ্চেনগুলোই আসলে অনেকেই হতভম্ব হয়ে যাবে, বাট যথেষ্ট ইম্পর্টেন্ট, সমান ইম্পর্টেন্ট। আমি কৃষ্ণদেব রায় সম্বন্ধে এবারে বলছি, যে ব্যাপারটা হচ্ছে এখানে এই যে আলবুবাগ মানে কার সময় ছিল? পর্তুগিজ গভর্নর আলবুবাগ, কৃষ্ণদেব রায়ের আমলে। নেক্সট হচ্ছে এই যে বিজয় মহল, হাজার রাম মন্দির, বিঠল স্বামী মন্দির কে প্রতিষ্ঠা করেন? কৃষ্ণদেব রায়। হ্যাঁ, তারপরে এই যে অভিনব ভোজ কার উপাধি, বা জগন রাজ স্থাপনাচার্য কার উপাধি? কৃষ্ণদেব রায়। নেক্সট হচ্ছে যে এই যে অমুক্ত মাল্যটা, এটা কার রচনা? এই কৃষ্ণদেব রায়। তাছাড়া আরো দুটো রয়েছে, জামবটি কল্যাণম আর উষা পরিণায়ম, এই দুটো। এই যে অষ্টদিগ্গজ নবরত্ন বোধহয় আকবরের সবাই ছিল, তাই না অঙ্কিতা? নবরত্ন কিছু মনে পড়ছে? আকবরের সবাই ছিল না? হ্যাঁ আমার যা মনে পড়ছে আকবর সময়। ওকে 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 বাট এখানে এই যে অষ্টদিগ্গজ, অষ্টদিগ্গজ এই যে এর আমলে, কৃষ্ণদেব রায়ের আমলে, মানে এর 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 সময় ছিল অষ্টদিগ্গজ, এ আটজন স্কলারকে রেখেছিল। নাম ইম্পর্টেন্ট না, বাট একটা নাম ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে তেনালি রামাকৃষ্ণা। খুব কার্টুন চলে ছোটদের নিয়ে, এবং আমাদের সময় ছিল 4-5 বছর না 10 বছর আগে তেনালি রামার একটা কার্টুন ছিল, এখন জানি না আছে কিনা। বাট তেনালি রামাকৃষ্ণা কার আমলে? ওই কৃষ্ণদেব রায়ের আমলে। এর মধ্যে 10টা কোশ্চেন এই। হ্যাঁ বল বল বিশ্বজিৎ। হ্যাঁ তেনালি রামা মোটামুটি একটা মজাদার ভিডিও এই কার্টুনে দেখা যেত। তো এই তেনালি রামাকৃষ্ণা, এই কৃষ্ণদেব রায়, এইটুকুর মধ্যেই দেখ 10টা-12টা কোশ্চেন হয়ে গেল। এই যে পাণ্ডুরঙ্গ মহাতম পাণ্ডুরঙ্গ মহাতময়াম তো রচনা করেছে কে? এই যে তেনালি রামা। নেক্সট ইম্পর্টেন্ট, কৃষ্ণদেব রায় একটা নলেজের জন্য রেখে দে, কৃষ্ণদেব রায় এতটা ইম্পর্টেন্ট, এতক্ষণ ধরে কোশ্চেন করছি। তো এ জাস্ট ওই বাবরের সূচনা হয়েছিল মুঘল সাম্রাজ্যের, সেই সময়কার সমসাময়িক, বাবরের সমসাময়িক ছিলেন, মনে রাখার সুবিধা হবে। এই কোশ্চেনটা কোনোদিনও আসবে না, বাট অনলি বাবরের সমসাময়িক, এটা নলেজের ওই মনে রাখ, যে ওইদিকে মুঘল সাম্রাজ্যের স্টার্টিং হচ্ছে, জাস্ট লোদি বংশের পতন হলো, ইব্রাহিম লোদিকে হারালো বাবর, আর সেই সময় থেকে ইয়েতে মানে ওই স্টার্ট করে দিয়েছিল হরিহর বুক্কা, ওর পরে এইখানে এসেছিল কৃষ্ণদেব রায়। মানে এই হরিহর বুক্কা যখন স্টার্ট করেছিল তখন বাবর ওর সাম্রাজ্য আসেইনি, বাবর তখন আসেইনি, ওদের সেই সময় হয়তো লোদি বংশ চলছিল, এরকম কিছু ব্যাপার হয়তো, ওর আশেপাশে বংশগুলো চলছিল। মানে এই যে কৃষ্ণদেব রায়ের আমলে তখন জাস্ট লোদি বংশের পরাজয় করে, মানে এটাকে বলে যে একটার সাথে আরেকটা কানেক্ট করে পড়া, যে হ্যাঁ ভাই ওইদিকে কি হচ্ছে বুঝতে পারছি, এইদিকে কি হচ্ছে বুঝতে পারছি। নর্থে দিল্লি জেনারেলি ওই জায়গাটা এরা বাবর জিতছে, আর এটা সাউথের বোর্ডে প্রথমে বাবর জিতছে দিল্লিতে, হঠাৎ করে পুরো ইন্ডিয়াকে ক্যাপচার করা, মানে এতটা আস্তে আস্তে সব কিছু হবে। তো তখন এরা সাউথে এই যে বিজয়নগর সাম্রাজ্য তখন এই রাজ করছে। হ্যাঁ এর নাম এই কৃষ্ণদেব রায়, বা এ তখন একদম সিটসে, পাওয়ারের সিটসে। নেক্সট সদাশিব, দেখছি এই যে সদাশিব রায় ওখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা হচ্ছে তালিকোটার যুদ্ধ, কত সাল খ্রিস্টাব্দে? 1565।
খুবই ইম্পর্টেন্ট 1585 তালিকোটা যুদ্ধ। নেক্সট পেজ নাম্বার 1.3.74 চলে আয়। 1.3.74 এর লেফট সাইডে 1.3.74 লেফট সাইডে কেউ যদি না পাস তাহলে বলবি, পেয়ে গেলে কোনো কিছু বলা দরকার নেই। ওকে, তো এই যে এখানেও একটা ইম্পর্টেন্ট হচ্ছে সিজার ফেডারিক বা পর্তুগিজ পর্যটক, ওর নাম মানে পর্তুগিজ থেকে এসেছিল সিজার ফেডারিক। কার আমলে আছে? এটা হচ্ছে সদাশিব রায়ের আমলে। আর তালিকোটা যুদ্ধ ওর সময় হয়েছিল। ওকে, নেক্সট হচ্ছে দেখ এখানের মধ্যে মোটামুটি ইম্পর্টেন্ট যেটা বিজয়নগরের শাসন ব্যবস্থা না, এগুলো তো ইম্পর্টেন্ট না এটা। নেক্সট 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 স্থাপত্যে চলে আয়। 1.3.74 লেফট সাইডে সব থেকে নিচে চলে আয় স্থাপত্য। 1.3.74 এই পেজটারই স্থাপত্য। তো এখানে স্থাপত্য কি লেখা আছে? নর্মালি বিজয়নগর সমাজে স্থাপত্য ভাস্কর্যের পৃষ্ঠপোষক ছিলেন। তারপরে কি হচ্ছে এই যে সুরম প্রসাদ মন্দির ও হাম্পি নির্মাণ করেন। তারপরের লাইনে আছে কৃষ্ণদেব রায় বিরূপাক্ষ মন্দির। এই যে বিরূপাক্ষ মন্দির, হাজাররামা মন্দির, বিঠল স্বামী মন্দির, ভরদ্বাজা একাম্বরনাথ মন্দির, এইগুলো কার আমলে প্রতিষ্ঠিত হয়, কার আমলে তৈরি হয়? কৃষ্ণদেব রায়। এর আগে কৃষ্ণদেব রায় সম্বন্ধে আরো অনেক কিছু পড়লাম। আর নেক্সট হচ্ছে যে এই যে বিখ্যাত পাথরের রথ স্থাপত্য এই হাম্পি আমলে তৈরি হয়। কোন আমলে? হাম্পি আমলে। নেক্সট হচ্ছে যে বাহমনি সাম্রাজ্য দক্ষিণ ভারতের প্রথম স্বাধীন মুসলিম সাম্রাজ্য, বাহমনি সাম্রাজ্য। ওকে, তো ওখানে দেখা আছে আলাউদ্দিন হোসেন বাহমন সাম্রাজ্য। তো তাহলে এই যে হাসান গাঙ্গু নামে পরিচিত কে ছিলেন? আলাউদ্দিন হোসেন বাহমান। বাহমান মানে বাহমনি বংশের, ওই জন্য বাহমান জাস্ট। হ্যাঁ, তাহলে আলাউদ্দিন হোসেন বাহমান হাসান গাঙ্গু নামে পরিচিত ছিল। আর নেক্সট হচ্ছে যে কোশ্চেনের মধ্যে দেখ প্রথম মাহমুদ শাহ এখানে আছে জাস্ট সেকেন্ড নাম্বার প্যারাতে। এক তো সেই সময়টা ছিল 1358। হ্যাঁ, মোটামুটি কত বছর আগে? মিনিমাম প্রায় 700 থেকে 800 বছর আগের ব্যাপার হয়ে যাচ্ছে। সেই সময় বিজয়নগর অধিপতি বুক্কা এর কাছে হেরে যায়, প্রথম মাহমুদ শাহের কাছে হেরে যায়। মানে বিজয়নগর অধিপতি ওরা ছিল বুক্কা। তার সেনাবাহিনী বিজয়নগর রাজ্যে প্রবেশ করে 4 লক্ষ মানুষকে হত্যা করে। সেই সময় তো যথেষ্ট কম মানুষ ছিল, তার মধ্যে 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল প্রথম মাহমুদ শাহর। বিশাল ব্যাপার, একই তো এত কম মানুষ, বা সেই সময় 4 লক্ষ মানুষ হতে হবে। আমরা সেই যখন জেনারেলি ওই স্বাধীনতার যুগ চলছে, সেই সময় সে একটা গান আছে 300 কোটি নরনারী গো, সেখানে হচ্ছে প্রায় ওই 33 কোটির আশেপাশে। বাট এটা তারও মোটামুটি 600-700 বছর আগেকার। সেই সময় 4 লক্ষ মানুষকে হত্যা করেছিল এই প্রথম মাহমুদ শাহ। বুক্কা হেরে গেছিল ওই সময়। বেশ মজাদার ইতিহাস ব্যাপারটা না, যতদিন আমি বুঝতে পারি নাই ততক্ষণ আমারও কাছে বেশ বিরক্তিকর ব্যাপার ছিল। তাও যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম তখন ইতিহাস বেশ ইন্টারেস্টিং ম্যাটার লাগছে, যথেষ্ট কিছু শেখা যায়। আগেও হত্যার ব্যাপার একে সরিয়ে ও বসতো, এখনো ওই ব্যাপারগুলো এদের মধ্যে রয়ে গেছে। হ্যাঁ, ওই গোষ্ঠী দ্বন্দ্ব করে, হ্যাঁ, তারপরে একে সরিয়ে ওকে সরিয়ে ও বসার চেষ্টা করে, এই ব্যাপারটা এখনো খুব বিশাল একটা পরিবর্তন হয়নি। হ্যাঁ, তারপরে এই যে প্ল্যানিং করতো ওরা, হ্যাঁ, এই কোনো রকমে চাল চালতো, এগুলো এখনো চলে, বিশাল কিছু পরিবর্তন হয়নি। নেক্সট দেখ তাজউদ্দিন ফিরোজ শাহ। ওখানে দেখছি, দেখ ওখানে লেখা আছে এই যে ফিরোজাবাদ নগর কে প্রতিষ্ঠা করেন? ফিরোজ শাহ, তাজউদ্দিন ফিরোজ শাহ। ফিরোজাবাদ নগর এবং কোন নদীতে? ভীমা নদীর তীরে। ইম্পর্টেন্ট, ভীমা নদীর তীরে ইম্পর্টেন্ট। আর ফিরোজাবাদ কে মানে ওই নগরটা বসায়, ওটা ইম্পর্টেন্ট, তাজউদ্দিন ফিরোজ শাহ। নেক্সট হচ্ছে যে তারপর চলে প্রথম আহমদ শাহ। এখানে
এখানে সেরকম ইম্পর্টেন্ট নেই, ওইটা স্কিপ কর, হাজারি মৌলানা সারফুদ্দিন ওটা স্কিপ কর, কারণ ওটা চক্করে বাকিগুলো মনে রাখতে অসুবিধা হবে। আমার এটা 20% মধ্যে বাদ যাক, এটা 80% হাত থাকে। নেক্সট নেক্সট দেখ 1.3.75, 1.3.75 লেফট সাইডে আছে ইব্রাহিম আদিল শাহ। 1.3.75 লেফট সাইডে ইব্রাহিম আদিল শাহ। ওকে ঠিক আছে, না পেলে তখন বলবি, বাদ বাকি জেনে নেবো যে পেয়ে গেছিস। ওখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ আদিল শাহ গোল গম্বুজ তৈরি, তার গোল গম্বুজ কে তৈরি? আদিল শাহ। আর ওইটারই দেখ নিচে আছে, হ্যাঁ বল সমীর। হ্যাঁ হয়তো, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক। দেখ ওইটা ওটা আবার ডান দিকে আছে কুলি কুতুব শাহ, বিখ্যাত গোলকোন্ডা দুর্গ। গোলকোন্ডা দুর্গকে তৈরি করেন এটা কুলি কুতুব শাহ। ওইখানে আছে জাস্ট এই যে হায়দ্রাবাদ শহরের প্রতিষ্ঠা কে করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। হায়দ্রাবাদ আসতেই পারে কোশ্চেন, হায়দ্রাবাদ এমনিতেই মোটামুটি একটা নামি শহর, জেনারেলি অনেকেই কাজে যায় মোটামুটি এখান থেকেও, বেঙ্গল থেকেও। হ্যাঁ, তো ওইটা মোহাম্মদ কুলি কুতুব শাহ স্টার্ট করেন। আমি গিয়েছিলাম ওই নদীর যা সেই পারে ওই পার, হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ, আমাকে নামতে হতো হায়দ্রাবাদ, আমি সেকেন্দ্রাবাদ নেমেছিলাম ভুল করে, আবার ওখান থেকে অটো ধরে আবার হায়দ্রাবাদে এসেছিলাম, কারণ অত জলদি ট্রেন পাওয়া ছিল না। নেক্সট হায়দ্রাবাদের নাম ছিল কি ভাগ্যনগর ছিল, মানে ওটাকে চেঞ্জ করে হায়দ্রাবাদ দিয়েছিল। যাই হোক, চার মিনার তো কোথায় আছে? হায়দ্রাবাদে। এবং চার মিনার নির্মাণ কে করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। কোশ্চেন আসতেই পারে, চার মিনার কে নির্মাণ করেন? মোহাম্মদ কুলি কুতুব শাহ। এখানে একটা ছক দেওয়া আছে, বাহমনি সাম্রাজ্য 5টি রাজত্ব বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এই যে এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এটা ছাড়, বাদ দে বাদ দে, ওই ওই প্রথম ইয়েটা পুরোটাই বাদ দে, প্রথম ছকটা পুরোটাই বাদ দে। আর সেকেন্ড ছকে আয়, রাজবংশ, রাজধানী আর স্থপতি যেটা রয়েছে। এখানের মধ্যে বাদ দে, এটা বাদ দে, এটা এইগুলো চক করে না, ওই বাকি 80% উপর প্রেসার পড়ে যাচ্ছে, বাদ দে এটা। নেক্সট এখানে এই 1.3. চিস্তি সম্প্রদায় আমি পরে পড়বো। আমি আবার চলে আসছি 1.3.70-তে আবার চলে আসি, যেটা হচ্ছে যেটাতে এই পিডিএফটাতে পাবি না, যেটাতে ওই 11 নম্বর পিডিএফে না 8 নম্বর পিডিএফে, মানে যে পিডিএফ দেখছি ওটাতে পাবি না, জাস্ট অন্য আরেকটা পিডিএফ আছে ওটাতে। হ্যাঁ হ্যাঁ পরেরটাতে, ওটাতে, হ্যাঁ ওইটাতে লাস্টেরটা আছে যেটা 1.3.70 যেটা আছে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি জিজ্ঞেস করেছি সবাইকে আলাদা করে। ব্যোমকেশ পেয়ে গেছি বোধহয় 1.3.70। হ্যাঁ ব্যোমকেশ একটু রিপ্লাই দিস। যে পিডিএফ, হ্যাঁ পেয়েছিস 1.3.70, যে পিডিএফটা এতক্ষণ পড়ছিলাম ওইটাতে নেই, জাস্ট আরেকটা পিডিএফে আছে। বাকি অঙ্কিতা বাকি সবাই পেয়ে গেছি, কারণ এর আগে পেয়ে গেছি সবাইকে। আমি স্টার্ট করছি 1.3.70, লেফট সাইড থেকে ইম্পর্টেন্ট, আলাই দরওয়াজা আলাউদ্দিন খিলজি, জামাত খানা মসজিদ আলাউদ্দিন খিলজি, তারপরে এই যে গিয়াসউদ্দিন তুগলকের সমাধি মোহাম্মদ বিন তুগলক নির্মাতা, তুগলকাবাদ দুর্গ, এটা ইম্পর্টেন্ট হয়, তুগলকাবাদ দুর্গ না পড়লেও হবে। নর্মাল আলাই দরওয়াজা, জামাত খানা মসজিদ আর গিয়াসউদ্দিন তুগলকের সমাধি, কারণ এটা গিয়াসউদ্দিন তুগলকের সমাধি নির্মাণ করেন মোহাম্মদ বিন তুগলক। নেক্সট শিল্প ও স্থাপত্য, শিল্প ও স্থাপত্য দেখছি মোটামুটি কি ইম্পর্টেন্ট, ছাড় এটা বাদে। সঙ্গীতে চলে আয়, সঙ্গীতে সঙ্গীত বাদ দে, করা দরকার নেই, ছেড়ে দে। আমির খসরুতে চলে আয়। নর্মালি এই যে সনম এবং ঘোড়ার আগের প্রবর্তক আমির খসরু, তাকে ভারতের তোতা পাখি বলা হয়, কোশ্চেনটা একবার ধরলাম। আর এই যে কাওয়ালি গান তৈরি করেছিলেন, এই যে কাওয়ালি কাওয়ালি এখন অনেক শুনি, কাওয়ালিটা ওই আমির খসরুই তৈরি করেছে, ভারতীয় ইন্ডিয়ান প্লাস ইরানীয় সুরের সংমিশ্রণে কাওয়ালি গান তৈরি করেন।
যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আসার মতো বটে, কারণ জেনারেলি কোশ্চেন সেইগুলো আছে যেগুলো কারেন্টের সাথে এবং যে জিনিস বিষয়ে এখন জেনারেলি আলোচনা হয় তার সাথে খাপ খাইয়ে কোশ্চেনগুলো আসে বেশিরভাগই। যে হ্যাঁ ভাই এ কারেন্টের ব্যাপারে কতটা অবগত বা এর সাথে সম্পর্কিত কোশ্চেন ভালোই আসে। এই কাওয়ালি গান, তাহলে এই যে ভারতীয় এবং ইরানের মিশ্রণ সুর এবং কে তৈরি করেছিল? আমির খসরু। সেই আমির খসরু যে ভারতের তোতা পাখি, সনম এবং ঘোড়ার আগের প্রবর্তক। নেক্সট এখানে জিজ্ঞেস করলাম যেটা সাহিত্য, বরণী লিখেছেন তারিকি ফিরোজ শাহী, কার লেখা? বরণীর। আর এই যে নেক্সট 2 নম্বরটা বাদে, নেক্সট হচ্ছে যে নেক্সট গিয়াসউদ্দিন তুগলক সম্পর্কে, তো এইটা বাদে এই যে কলহনের রাজতরঙ্গিনী, তাহলে কলহনের লেখা মানে বা রাজতরঙ্গিনী কার লেখা? কলহনের। আর জিয়া নকশবাদী প্রথম সংস্কৃত গল্প ফার্সিতে অনুবাদ করেন, ওই ব্যক্তিটির নাম হচ্ছে জিয়া নকশবাদী। তার নিচে লাইন আছে প্রাদেশিক রাজাদের উত্থান, ওই ইয়েতে। তো ওখানে আপাতত কি কোশ্চেন হচ্ছে, তুগলক সম্রাট ছিলেন খাজা জাহান, যিনি মালিক আজ সরক বা লর্ড অফ দ্য ইস্ট উপাধি পান তার গুরুর কাছ থেকে। তা লর্ড অফ দ্য ইস্ট এটা হচ্ছে তুগলক সম্রাট খাজা জাহান, বাস এইটুকুই। নেক্সট হচ্ছে এই যে ফিরোজ তুগলক গোমতী নদীর তীরে তৈরি করেছিল জৌনপুর কে তৈরি করেন এবং কোন নদীর তীরে? গোমতী নদীর তীরে ফিরোজ শাহ তুগলক। নেক্সট হচ্ছে আর ইম্পর্টেন্ট হচ্ছে এই যে বাংলার উত্থান, ওখানে দেখ দুটো বংশ আছে, ইলিয়াস শাহী বংশ আর হুসেন শাহী বংশ। অনেক ইম্পর্টেন্ট, ভালো রকম ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। ইলিয়াস শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহ। আর এই যে পান্ডুয়ায় আদিনা মসজিদ কে প্রতিষ্ঠা করেন? সিকান্দার শাহ, ইলিয়াসের পুত্র। ইলিয়াসের পুত্র মনে রাখা থাকবে না, জাস্ট সিকান্দার শাহ। কোতে আলী দরজা, ইলিয়াস এই যে সিকান্দার শাহ। নেক্সট এই যে নেক্সট হচ্ছে বাংলা উত্থানের যেগুলো আছে আমি সেগুলো শুধু পড়বি, যেগুলো আমি পড়ে দিচ্ছি, দাঁড়া দেখছি। এই যে ওখানে দেখ আবার একদম লাস্টের দিকে আছে হুসেন শাহী বংশের জাস্ট একটা পেরা আগে, যেখানে লেখা আছে শামসুদ্দিন আহমদ শাহের পুত্র রুকুবউদ্দিন বরবক শাহ, তিনি কামরূপ রাজা কামেশ্বরকে পরাজিত করেন, তিহু দখল করেন। এই যে মালাধার বসু শ্রীকৃষ্ণ বিজয় কে লেখেন? মালাধার বসু। শ্রীকৃষ্ণ বিজয় কাব্য মালাধার বসুর রচনা, যথেষ্ট ইম্পর্টেন্ট, আগেও ছিল এখনো ইম্পর্টেন্ট সেম। আর যে গুণরাজ খান কার উপাধি? শামসুদ্দিন এই আহমদ শাহের পুত্র রুকনুদ্দিন বরবক শাহ। রুকনুদ্দিন বরবক শাহ এর উপাধি ছিল গুণরাজ খান। আর এই যে রামায়ণের কীর্তিবাস ওঝা কার রাজসভায় ছিল? ওই রুকনুদ্দিন বরবক শাহ ওর রাজসভাতে, যে গুণরাজ খান নামে খ্যাতি ছিল। আর নেক্সট হচ্ছে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতাকে? শাহজাদা বরাবক। আর বাস এত পর্যন্তই। আমি এইগুলো প্রতিদিন কালকে আমি এইটা তো পড়ে দিলাম, আমি 5 পাতা ইচ্ছে করেই রাখছি, কারণ এইটা যথেষ্ট ইম্পর্টেন্ট এবং তোরা না পড়বি তখন একবার তো আমি পড়ে দিলাম, এখান থেকে আর কোনো কাটছাট করবি না। এবং আমি আজকে যেগুলো পড়লাম আমি সেইগুলো ঠিক সেইগুলোই ধরবো কালকে, আমি নাম ধরে জিজ্ঞেস করবো এবং আশা করবো তোরা এটা ঠিকঠাকভাবে পড়বি, কারণ এইটা যদি একবার ঠিকঠাকভাবে পড়তিস না তাহলে না তোদের আর কোনো কনফিউজিং এরিয়া নেই হিস্ট্রিতে। সংবিধানে যা পড়েছিলাম ওর আশেপাশেই আবার পড়াবো, যেগুলো এই জিওগ্রাফি জেনারেলি কনফিউজিং জিনিস খুব একটা নেই, বাদ বাকি আর পরিবেশ পরিচয় কনফিউজিং জিনিস নেই। সায়েন্সে অ্যাটলিস্ট কনফিউজিং হয় না, নামগুলো একটু টাফ হয়ে যায় মনে রাখতে, বাট কনফিউজিং হয় না। বাট এইখানে এই জিনিসগুলো কনফিউজিং, অতএব এইটা 5টা পাতা মাত্র দিয়েছি, বাট কোশ্চেন মোটামুটি 50 থেকে 60টা। তখন থেকে আমি লাগাতার পড়িয়েছি 8:30 থেকে 9:22 বাজছে, মানে মোটামুটি ওই 1 ঘন্টা ধরে লাগাতার পড়িয়েছি, এতক্ষণে শেষ হলো।
5টা পাতাতে অনলি। আর আমি তো বলবো যে 50 থেকে 60টা কোশ্চেন যদি তৈরি হয়েছে, এখানে আমি পড়াচ্ছিলাম একটা কোশ্চেনের নর্মাল শর্টে লিখবি কোশ্চেনটা, সাইডে অ্যান্সারটা শর্টে লিখে দিবি, তাহলে 60টা কোশ্চেন একবারই পেয়ে যাবি, কারণ ডিটেলসে তো পড়েই নিলি আমার সাথে। আর কালকে অবশ্যই ক্লাস হবে, সবাইকে যে বলে রাখলাম। আচ্ছা অঙ্কিতা, তুই কি ইয়ে দেখেছিলিস কি ওই টাইম এন্ড ওয়ার্কের অঙ্কগুলো? অঙ্কিতা রয়েছে এখানে? হ্যাঁ রয়েছে। হ্যাঁ অঙ্কিতা, টাইম এন্ড ওয়ার্ক দেখেছিলিস কি কালকে কিংবা আজকে? হয়তো উত্তর দিতে পারছে না, না হয় নেটওয়ার্ক ডিস্টার্ব। হ্যাঁ কোনটা বলতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এক্সট্রা কোনো সূত্রই নেই ওখানে, ওখানে সব থেকে সুবিধা ওইটা। হ্যাঁ এবং এবং সমীর, আমি বলছি এই 1 থেকে 24 পর্যন্ত যে মেন থিওরি, এইটা তুই হাতের মধ্যে রাখিস, এইটাতেই তুই অনেক কোশ্চেন অ্যান্সার করতে পারবি। হুম ঠিক আছে, কোনো ব্যাপার। এবং এবং দেখ যথেষ্ট তোরা ইন্টারেস্টের সাথে শুনতে এবং ভালো লাগছিল ব্যাপারটা। একাই পড়লে হয়তো কিরকম অড লাগতো, যে কি ধরনের নামগুলো পড়ছি, কে কোথায় দিয়ে কি কিরকম বিরক্তকর লাগতো ব্যাপারটা। আর হ্যাঁ জেনারেলি ব্যাপার হচ্ছে এই যে এই একই জিনিস আমি এবারে স্পিডে খুঁজে পেয়েছি কি, একই জিনিস আমি এর আগের ব্যাচে পড়েছি, তার আগে আমি নিজে প্রিপারেশন করেছি, এর আগের ব্যাচটা তো 3 থেকে 4 বার এইটাই পড়েছি, আরেকটা ব্যাচে ওখানেও 2-3 বার পড়েছি। দিয়ে ব্যাপারগুলো আমি জেনে গেছি যে এই পাতাতে এইগুলো আছে, এইগুলো আছে, এইগুলো আছে, আমাকে খুঁজতে লেট হচ্ছে না। আমি ডাইরেক্ট আমি লাইন বাই লাইন না পড়ে ডাইরেক্ট আমি ওই ইয়েগুলো আসছি যেগুলো ইম্পর্টেন্ট। তো এর ফলে একটা গল্পের মতো মনে হচ্ছে ব্যাপারগুলো। নইলে এরকম দিয়ে দিলে তো তাহলে সেইটা লুসেন্টের মতনই হয়ে যাবে, পড়তে মন হবে না। বাট একবার পড়ে দেওয়ার ফলে যথেষ্ট এবারে ইন্টারেস্ট লাগে ব্যাপারটা, ভালো লাগে ব্যাপারটা পড়তে। হ্যাঁ এর আগে তো তোদের মনে হয় 5 থেকে 6টা চ্যাপ্টার করেছি ম্যাথের, এবং 5 থেকে 6টা চ্যাপ্টার যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট মধ্যে, সেগুলো যেন আমি আগে করে দিচ্ছি। যেগুলো টাফ ধরে যে টাইম অ্যান্ড ওয়ার্ক মোটামুটি ইম্পর্টেন্ট এবং শিখতে সময় লাগে, ওই জন্য এগুলো করেছি। ট্রেনের অঙ্ক একটু শিখতে সময় লাগে, ওই ট্রেনের অঙ্কটা আগে করে দিয়েছি। তা নন চৌবাচ্চাটা তোর এইটাই কাজে লাগবে থিওরি, যা আমি সোমবার না হয় মঙ্গলবার থেকে শুরু করবো নন চৌবাচ্চা। আমি হ্যাঁ সোমবার রিভাইজ অবশ্যই তোর রুটিন মনে রাখবি, যেটা মানে আমি ইয়ে ফ্লেক্সিবল রুটিন রেখেছি, যেদিন যেটা চেঞ্জ করতে পারি। তো সোমবার রিভাইজ পাক্কা, মঙ্গলবার টাইম এই নল চৌবাচ্চা। ঠিক আছে ভালো তো, এবং ঠিকই আছে। এবং সত্যি বলছি, আমাকে আর একটু কিছু সময় দে, আমি ইতিহাস শেষ হতে আর তোদের হয়তো 2 সপ্তাহ লাগবে। এইটা তোদের কালকে আমি জিজ্ঞেস করে ধরে নেবো। কালকে আমি ওই চেষ্টা করব যে মুঘল সাম্রাজ্য শেষ করে দেওয়ার। তো কালকে মুঘল সাম্রাজ্য শেষ করে দিলে ইতিহাসের মোটামুটি বেশিরভাগই শেষ হয়ে গেল, আর বাকি রইল ওই গান্ধী যুগে আর ওই স্বতন্ত্র যুগ, ওটার জন্য হয়তো আরো 1 সপ্তাহ লাগবে। তো এই ম্যাথের সাথে এটাও দেখতে হচ্ছে। তো এই দুটো শেষ হয়ে যাবে, ইতিহাস শেষ হয়ে গেলে আমি অনেকটা বেঁচে পড়তে পারি। তারপর আমি বলতে যে ভাই ওইখান থেকে অত পর্যন্ত পড়ে আসিস, আর ম্যাথের এই চ্যাপ্টারগুলো এক্সাম নেবো, এই চ্যাপ্টারগুলো রিভাইজ করে আসিস। ওই জন্য মোটামুটি টাফ জিনিসগুলো আগে আমি পড়ে দিচ্ছি, যাতে আমার পরে সুবিধা হয়, আর কিছু না। এবং স্টার্টিংয়ে ম্যাথে তোদের সাথে অনেক বকতে হতো আমার, ভালো রকম আমার অসুবিধা হতো। কিন্তু এখন আস্তে আস্তে তোরাও ধরে নিচ্ছিস, এবং একটা যে এর সাথে এর যে ওই সেট বসে না, যে হ্যাঁ ভাই এই টিচার যেরকম বলে ওর সাথে আমার একটা কানেকশন হয়ে যায় ঠিকঠাক। এখন আমাকে অনেক কম বকতে হয়, আমি এতটা লিখিও না। প্রথমে আমাকে এত এত লেখাতে হতো, লম্বা লম্বা লাইন লিখতে হতো, বাট এখন আমি লিখিও না, ওইখানের মধ্যেই লিখে দেখিয়ে দিই, তোরা বুঝে যাস, যত সুবিধা হয়েছে। তো ঠিকই আছে সব কিছু। বাট আমি কালকে আমি এইটা যা 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 পড়লাম কালকে আমি জিজ্ঞেস করব। এটা মনে হতে পারে যে 5 পেজ, বাট 5 পেজে যথেষ্ট পড়া আছে। অবশ্যই এটাকে হ্যাঁ অবশ্যই এটা হালকাভাবে নিবি না। বেঙ্গলের কোশ্চেন থেকে বেঙ্গল সম্পর্কে আসবে পাক্কা, সাউথের কোশ্চেন জেনারেলি আসবে পাক্কা।
এবং সাউথ আর বেঙ্গল এই দুটো মিলে আছে এই ব্যাপারটা। কারণ নর্থের এই মুঘল সমাজে পুরোটাই নর্থের বেশিরভাগ ক্ষেত্রে। দিল্লি সুলতানি ওটা তো নর্থেরই হচ্ছে, দিল্লি সুলতান মানে দিল্লি জায়গাটাতেই রয়েছে পুরো নর্থে, নর্থ ওই হলো। বাট সাউথ এবং বেঙ্গলের জন্য এইটা। উড়িষ্যা ওই যে ওই যে জগন্নাথ মন্দির ফন্দির এগুলো যথেষ্ট ইম্পর্টেন্ট করছে সবই। বাংলার আকবর, কাশ্মীরের আকবর, ভালো রকম কোশ্চেন আছে এখানে এই 5টা পাতাতেই। আমি কালকে 5টা পেজ আমি 8টা 20 সবাই জয়েন হয়ে যাবে, কালকে 5টা পেজ থেকে আমি একবার কোশ্চেন জিজ্ঞেস করব। সোমবার তোদের ম্যাথে রিভাইজ হবে, মঙ্গলবার হবে নল এবং চৌবাচ্চা পাইপ অ্যান্ড সিস্টেম। হ্যাঁ তোদের সমীর, তোদের হ্যাঁ ভালো তো। আর জৈন ধর্ম এইটা এইটা কিছু পরেই পাবো, এই ভক্তি ধর্ম ওখানে জৈন বৌদ্ধ। জেনারেলি জৈন ধর্মের আছে 5% মতো, বাট ইন্ডিয়ার টপ মোস্ট বড় লোকদের মধ্যে ওই জৈন ধর্মের ভালো রকম আর্থিক ভাবে ওরা স্বাবলম্বী, মানে আছে 5% মতো, বাট যেটা আছে ওরা সবাই কাফি। হ্যাঁ হ্যাঁ সেটা মতো। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা বুঝলাম। আচ্ছা 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 বুঝলাম। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারটা তোরা আর একটু ভালো জানবি। আমার নর্মালি ওই জৈন ওই মোটামুটি একটা নলেজ আছে। আচ্ছা, আর কারো কিছু জিজ্ঞেস করা আছে, কিছু বিশ্বজিৎ কিছু জিজ্ঞেস করা আছে, কোনো কনফিউশন কোনো কিছু জিজ্ঞেস করা আছে ম্যাথ সম্বন্ধে হোক, ম্যাথও জিজ্ঞেস করতে পারিস, ম্যাথ বা কোনো কনফিউজ ম্যাথ বা এই এতক্ষণ যেগুলো পড়ালাম। বিশ্বজিৎ, হ্যাঁ বিশ্বজিৎ রিপ্লাই দিস। হ্যাঁ বল। আচ্ছা ম্যাথে কাজ করছিল না, মাইকের জায়গাটা কাজ করছিল না, শুনলাম 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 শুনলাম। বল, হ্যাঁ এবারে বল। আমি কালকে যেগুলো পড়ালাম, হ্যাঁ যেগুলো পড়ালাম আমি কালকে সেম জিনিস ধরবো এবং নাম ধরে জিজ্ঞেস করবো। বিশ্বজিৎ আমি বলে রাখছি এই 5 পাতায় যথেষ্ট ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। আমি দ্বিতীয়বার এইটা কিন্তু এইভাবে আর পড়াবো না, কারণ সময় নষ্ট হয় এবং যথেষ্ট ভালোভাবে পড়েছি। হ্যাঁ বল। হ্যাঁ মোটামুটি 50 থেকে 60টা কোশ্চেন চলে আসবে ওইগুলোর মধ্যেই। এটা অ্যালার্মটা বন্ধ করে দাও। মলয় কিছু জিজ্ঞেস করা আছে? হ্যাঁ বল মলয়। এই যে এটা উল্টে গেল, সব কিছু কাজই ঢিলে মানে কি রেকর্ড হচ্ছে? মলয় কিছু জিজ্ঞেস করা আছে? আমি অন্য কাউকে জিজ্ঞেস করছি, তারপর মলয়ের কাছে আসছি। বোধহয় রেস্ট দেয়ার হ্যান্ডস। ওকে ঠিক আছে। অঙ্কিতা কি জিজ্ঞেস করা আছে, জিজ্ঞেস করতে পারিস। ঠিক আছে। ওকে ওকে। সমীর তোর কিছু জিজ্ঞেস করা আছে? তাহলে আমি 5 পেজ কাল জিজ্ঞেস করবো এবং আমি আরেকটা অনলি 5 পেজ দিই নাই, আমি কিন্তু ম্যাথও 1 থেকে 24 পর্যন্ত দিয়েছি। কালকে ম্যাথ 1 থেকে 24 পর্যন্ত, যা হয়নি একটা সময় এখনো সুযোগ রয়েছে, করে নিস। ইংলিশগুলো আশা করি এতদিন যার যেগুলো মুখস্থ হয়নি মেনটেন করে নিস, কারণ 2 দিন ধরে ইংলিশ দিনই, আমি কাল থেকে আবার ইংলিশ দেবো। আর এই ম্যাথ 1 থেকে 24 টাইম অ্যান্ড ওয়ার্ড, আর এই 5টা পাতা জেনারেলি যেটা বেঙ্গল এবং সাউথের দক্ষিণের সাম্রাজ্য মিলে আছে এটা। তো আজকে আপাতত এইটুকু হোমওয়ার্ক, বা এটা এইটুকু নয়, মোটামুটি এটা 10 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা হোমওয়ার্ক বটে টোটাল ম্যাথ আর এইটা মিলিয়ে পড়ে। ঠিক আছে বেশ, তাহলে কালকে 8টা 20-তে কালকে ক্লাস হবে। অনেকবার বলে বলে দিচ্ছি, আমি লিখেও দেবো, কাল ক্লাস হবে ওই সেম টাইম 8টা 20-তে।
অবশ্যই প্রেজেন্ট থাকি সবাই। ঠিক আছে, বেশ তাহলে আজকে আপাতত গুড নাইট, লেফট হয়ে যা সব। ওকে ওকে, লেফট হয়ে যা সব। হ্যাঁ লেফট হয়ে যা, অল লেফট, লেফট হয়ে যা সব। বেশ লেফট হয়ে যা। অঙ্কিত কি জিজ্ঞেস করা আছে বল? হ্যাঁ অঙ্কিত কিছু জিজ্ঞেস করা আছে? বোধহয় কাটতে ভুলে গেছে। বেশ আমি কেটে দিচ্ছি।